আসেন আল্লাহর নামে শুরু করি। তারা কিছুটা হলেও স্বপ্ন দেখতেছেন হাদিকে নিয়ে, এবং তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে। আল্লাহ পারেন সবকিছু, যিনি জীবন নিতে পারেন তিনি সেই জীবন দিতে পারেন। আমরা আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের পক্ষের শক্তি, দেশপ্রেমিক এবং একজন উদীয়মান যুবক, যিনি কেবল দেশটাকে ভালোবাসছেন, দেশটার জন্য আজ মৃত্যুর সাথে লড়াই করছেন, সেই ইনকিলাব মঞ্চের আমার প্রিয় ভাই ওসমান হাদির জন্য আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকে দোয়া করবেন, কারণ হাদিরা এই দেশটাকে ভালোবাসছে। তারা পকেটকে ভালোবাসেনি, তারা নিজের পকেটের জন্য বা সংসারে বড় কোনো লোভের জন্য, যেটা আমাদের অন্যান্য ছাত্র নেতারা করেছে, সেরকম কোনো টার্গেট হাদির ছিল না। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার সাথে ভালো সখ্যতা ছিল, আমরা একসাথে শো করেছি চ্যানেলগুলোতে। এবং আমি যতটুকু জানি, একটা নিরহংকারী ছেলে, নির্লভ ছেলে, দেশটার জন্য তার অনেক পরিকল্পনা ছিল। এবং আমাকে গতকালকে আমাদের পুলিশের গোয়েন্দা টিমের এক ভাই বলেছিলেন, বাংলাদেশের যত মঞ্চ তৈরি হয়েছে, সেটা জনতার মঞ্চ বলি বা যত বাম, রাম, আওয়ামী বা ওপারের এজেন্সির যত বাহিনীর যতগুলো সংগঠন, সবগুলো শেষে কিন্তু মঞ্চ ছিল। সেই মঞ্চগুলোকে ট্যাকেল করার জন্য আমাদের দেশপ্রেমিক হাদি ইনকিলাব মঞ্চ বানিয়েছে। এটা ওপারের এজেন্টদের জন্য, এজেন্সির জন্য, গোয়েন্দা বাহিনীর জন্য একটা আতঙ্ক ছিল, কারণ তাদের শেখানো গুলিটাকে, তাদের শেখানো টার্গেটটাকে হাদি দেশের পক্ষে কনভার্ট করে একটা সত্য জবাব দেওয়ার চেষ্টা করেছিল এই ইনকিলাব মঞ্চের মাধ্যমে। এবং তিনি ইনকিলাব সেন্টার বানিয়েছিলেন এখানে মানুষকে দেশের পক্ষে শেখানোর জন্য, পড়ানোর জন্য। তার কাছে, সে আমাদের কাছে বই চেয়েছিল যে ভাই আমাকে বই দেন, আমরা যার যতটুকু পেরেছি সাহায্য অনুযায়ী তাকে বই দিয়েছি। এখান থেকে একটা নতুন যুবক যুবতীদের একটা গ্রুপ, তারুণ্যের একটা গ্রুপ, তারা দেশের সম্পর্কে জানবে, দেশের পক্ষে জানবে। এতদিন যে চেতনার নাম করে মিথ্যা শেখানো হয়েছে, তার বিরুদ্ধে একটা নতুন কিছু এই জাতিকে দিতে চেয়েছিল, যেটাই ওপারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ ওপার এই দেশকে 54 বছর ধরে তাদের ফর্মুলা, তাদের প্রেসক্রিপশন শিখিয়েছিল। আর হাদি এই অল্প বয়সে তিনি বুঝতে পেরেছিলেন, ওই বর্গীদের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হলে এই দেশকে আগে দেশ সম্পর্কে জানাতে হবে, দেশ প্রেমের ডেফিনেশন শেখাতে হবে। আর আমরা রাজনৈতিক নেতারা যেটাকে দেশপ্রেম বলি, এটা হলো পকেট প্রেম, দল প্রেম। তাই হাদিকে অনেকেই টার্গেট করেছেন, এই দেশের রাজনীতিবিদরাও টার্গেট করেছেন, ওপারের এজেন্সিও টার্গেট করেছেন। সবকিছু মিলেই এই কাজটি বাস্তবায়ন করা হয়েছে। হাদির মূল টার্গেট খুনিকে বা কিলারকে পুলিশ ধরার খুব কাছাকাছি পৌঁছে গেছে, এমন তথ্য জানিয়েছে। কয়েকটি সূত্র বলছে কয়েকজনকে শনাক্ত করে অভিযান চলছে। দর্শক, সেই বিষয়ে আমরা খবর পাওয়া মাত্র আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আসছি এবার আমাদের সাদেক কায়েম এবং রিজভী ভাই প্রসঙ্গে। সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এখন যে বিষয়টি চলছে সেটি হলো আমাদের রিজভী ভাইকে নিয়ে। তিনি একটি রাজনৈতিক প্রোগ্রামে সরাসরি বক্তব্যে বলেছেন সাদেক কায়েমের সাথে ওসমান হাদির খুনিকে দেখা গেছে, এবং তিনি এটাকে নিয়ে জামাত এবং শিবিরের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন। মূলত বিষয়টি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দুটো ছবিকে বসানো, কিন্তু রিজভী ভাই বয়স্ক মানুষ, তিনি বিষয়টি বুঝতে পারেননি। কে বা কারা তাকে ছবিটি দিয়েছে, অথবা তিনি নিজের মোবাইলে ফেসবুকে ট্রল করতে গিয়ে হয়তো ছবিটা পেয়েছেন। আর এর কাজ তো আপনারা বোঝেন, একদম নিখুঁতভাবে সাদেক কায়েম এবং খুনিকে পাশাপাশি বসিয়ে সেই পিকচারটা তৈরি করা হয়েছে। পরবর্তী রিজভী ভাই জামাত এবং শিবিরের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন এবং সাদেক কায়েমকে খুনির একজন সহচর হিসেবে বা মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন। এর পরবর্তী যখন এটা ফ্যাক্ট চেকিং এ ধরা পড়ে, জানা যায় যেটি এআই দ্বারা তৈরি একটি ছবি। ইন্টারেস্টিং ব্যাপার, যখন সাদেক কায়েমকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবিটি ভাইরাল হয়, তখন সাদেক কায়েমের গ্রুপরাও ঠিক একই কায়দায় এআই দিয়ে আরেকটি ছবি বানায় রুহুল কবির রিজভির সাথে, ওই খুনিকে, যিনি যাকে সাসপেক্ট করা হচ্ছে যে হাদিকে গুলি করেছে, যে ছেলেটির কথা বলছি, তার সাথে। সেখানে দেখা যায় দুজনে একসাথে চা খাচ্ছেন, আবার দেখা যাচ্ছে রিজভী ভাই তার সাথে কথা বলছেন, একজন এসে তাকে একটা অস্ত্র দিয়ে যাচ্ছেন, গান দিয়ে যাচ্ছেন, রিভলভার দিয়ে যাচ্ছেন। তো এই ছবিটিও রিজভী ভাই দেখেছেন। তো রিজভী ভাই দেখে আকাশ থেকে পড়েছেন, অসম্ভব, যাকে আমি চিনি না জানি না, তার সাথে আমি চা খাচ্ছি, সে আমার পাশে বসে হাতে অস্ত্র নিয়ে বসে আছে, এটা কি করে সম্ভব? তখন রিজভী ভাই বুঝতে পেরেছেন যে এর আগের যে ছবিটি তৈরি হয়েছিল সাদেক কায়েমের সাথে, এটি অর্থাৎ জামাত শিবিরের বিরোধী গ্রুপটি বা প্রোপাগান্ডা সেলটি, হোক সেটা ফ্যাসিস্ট গ্রুপের, হোক সেটা বিএনপির, হোক সেটা এজেন্সির, যে কোনো ভাবেই হোক, তারা এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করেছে। যখন তিনি তার ভুলটি বুঝতে পেরেছেন, তিনি একেবারে দলীয় প্যাডে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন যে তিনি এই বিষয়টি বুঝতে পারেননি, সোশ্যাল মিডিয়াতে দেখে তার কাছে এটিকে সত্য মনে হয়েছে বলে তিনি জামাত এবং শিবির বা সাদেক কায়েমকে নিয়ে বক্তব্যটি দিয়েছেন। এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এখানে একটা বিষয় মার্ক করতে হবে, সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে ক্ষমা চাওয়ার প্র্যাকটিসটা আমরা একেবারেই দেখি না।
রেজভী ভাই বয়স্ক মানুষ, দীর্ঘদিন প্রায় 16টা বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, তার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, আমরা সবাই সাক্ষী তার। তিনি একটা ছবি দেখেছেন, তার কাছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক কাজ বোঝা খুব কঠিন, এত নিখুঁত ভাবে। এখন সবাই তো ফ্যাক্ট চেকিং করতে পারে না, সেই পদ্ধতি বা প্রযুক্তি সবার থাকে না। তিনি যে ভুলটা করেছেন, সেই ভুলটার জন্য তিনি ক্ষমা চেয়ে সঙ্গে সঙ্গে দলীয় প্যাডে স্টেটমেন্ট দিয়েছে। আমি আশা করব যারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখেন, সৌন্দর্য বজায় রাখতে চান এবং রাজনৈতিক যে সহমর্মিতার জায়গাটি আছে, যেটা এটাকে ভালোবাসেন, তারা এই বিষয়টিকে পজিটিভ অর্থে দেখবেন। রিজভী ভাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে ভুল হলে ক্ষমা চাওয়া একটা মহৎ কাজ, এটাকে কেউ নেগেটিভ অর্থে নেবেন না। অনেকেই বলছেন একটা দলের সিনিয়র নেতা এটা কি করে বললেন, ভুল হতে পারে মানুষের। সবচেয়ে বড় জিনিস, তিনি ভুল করে ক্ষমা চেয়েছেন, এটাকে পজিটিভ অর্থে দেখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সাদেক কায়েমের গতকালকের বক্তব্যটি নিয়ে বিএনপির ঘরে ব্যাপক আলোচনার সমালোচনা হচ্ছে। সাদেক কায়েম ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর বলেছিল মাফিয়া এবং চাঁদাবাজদের বিরুদ্ধে এবারের আন্দোলন। আমার প্রশ্ন হলো, মাফিয়া এবং চাঁদাবাজ বা গডফাদার বিএনপি কি নিজেকে মেনে নিচ্ছে? এখন আমি আমার ভিডিওতে যদি বলি টেম্পু, বা আমি যদি বলি চাঁদাবাজ, আমি যদি বলি সন্ত্রাসী, কোনো দলের নাম উল্লেখ না করি, তাহলে বিএনপি তেতে যায় কেন, খেপে যায় কেন? বিএনপি কি নিজেকে চাঁদাবাজ মেনে নিচ্ছে? সোশ্যাল মিডিয়াতে যদি এরকম চাঁদাবাজদের বিরুদ্ধে বা অসৎ লোকের বিরুদ্ধে একটা পোস্ট করা হয়, বিএনপির লোকরা এসে গালাগাল শুরু করে। অদ্ভুত একটা বিষয়, মানে নিজেরা নিজেদেরকে চোর বাটপার টাউট হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এত গর্ধ মেন্টালিটির মানুষ রাজনীতি করে কি করে? এটা সাদেক কায়েমের এই বক্তব্যটি ছিল ওসমান হাদির গুরুতর আহত হওয়ার পর একটা প্রতিক্রিয়া। একসাথে যারা জুলাইতে ফাইট করেছেন, তাদের প্রত্যেকের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমি গত রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি, এবং আমি আমার প্রায় 250 কিলো জার্নি করে, 250 কিলোমিটারের অধিক, প্রায় 300 কিলোমিটার জার্নি করে আমি কাল রাত সারা রাত না ঘুরে, মানে না ঘুমিয়ে গাড়িতে জার্নি করে এসেছি। সেখান থেকে আমি আপনাদের সাথে লাইভ করছি। এবার চিন্তা করেন, হাদির জন্য চোখের পাতা এক করতে পারিনি, সারাদিন শুধু নিউজ সাইটগুলো দেখেছি। আল্লাহ কোনো দুঃসংবাদ দিও না প্রিয় ভাইটাকে। এরকম দেশপ্রেমিক দেশে হাতে গোনা কজন জন্মায় যে মৃত্যুকে পরোয়া করেনি, নিজের দেশটার জন্য হাসি মুখে গুলি খেতে বুক পেতে দেওয়ার মতো সক্ষমতা বা সাহস যার আছে। দর্শক, আরেকটি ব্যাপার হলো, সোশ্যাল মিডিয়া আরেকটি বিষয় ট্রেন্ডে এসছে, সেটি হলো আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একটি প্রেস কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় হাদির নামটি সঠিকভাবে বলতে পারেননি, এবং হাদির যে প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চ, এটার নামও তিনি বলতে পারছিলেন না, বারবার আটকে যাচ্ছিলেন, পাশে কাউকে জিজ্ঞাসা করছিলেন, সঠিকভাবে বলতে পারছিলেন না। এটা খুব দুঃখজনক ব্যাপার। একটা বিষয় কি, বড় দল বলে ছোট দলগুলোকে ইনসাল্ট করা, অথবা বড় দল বলে ছোট দলগুলোকে হিসেবে না নেয়া, এটা একটা বিষয়। এটাকে রাজনৈতিক শিষ্টাচার বা সৌন্দর্যের মধ্যে আমি নেব না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব। তিনি বিজেপি কিংবা কংগ্রেসে কিংবা তৃণমূল কংগ্রেসে বা দিল্লির কোনো রাজনৈতিক নেতা নন যে নামটা ভুল করবেন। যে দেশটার সবচেয়ে জনপ্রিয় নেতা বা জনপ্রিয় একজন ব্যক্তি, 16 বছর বিএনপিকে যিনি তার নিজের কি বলবো নিজের মতো করে নিজের মতো না, নিজের সাধনা দিয়ে, পরিশ্রম দিয়ে, ত্যাগ দিয়ে সর্বাধিক মামলার আসামি ফখরুল ভাই। আমার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি, আমি সম্মান করি তাকে। তো সেই ফখরুল ভাইকে বলবো যে এই বিষয়গুলো আমাদেরকে আহত করে। এখন আপনি হয়তো বলবেন যে তার নাম মনে রাখতে নাও পারে। ওসমান হাদি ভেসে আসা একটি নাম নয়। সারা বাংলাদেশের প্রতিটা গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এখন ওসমান হাদির আলোচনা চলছে। এই সময় একটি দলের মহাসচিব তারেক রহমান কিন্তু সঙ্গে সঙ্গে তার স্টেটমেন্টে ওসমান হাদির নাম বলেছেন, এবং মানে যারা টার্গেট করে খুনের চেষ্টা করেছে তাদের বিচার চেয়েছেন। শত হাজার মাইল দূর থেকে, লন্ডন থেকে তারেক রহমান দলের চেয়ারম্যান একদম নিখুঁতভাবে ইনকিলাব মঞ্চের নাম বলেছেন, ওসমান হাদির নাম, শরীফ ওসমান হাদির নামটি উচ্চারণ করেছেন। আর বাংলাদেশে থেকে একসাথে জুলাই আন্দোলন, একসাথে লড়াই সংগ্রামে থাকা দুজন মানুষ যদি একটা নাম সঠিকভাবে বলতে না পারে, এটা আমাদের আহত করে। আমরা এই রাজনীতি চাই না। দর্শক, শেষ যে বিষয়টি, সেটি হলো জামায়াতের মধ্যে বিএনপির বহিষ্কৃত একজন নেতা যোগ দিয়েছেন, মেজর আখতারুজ্জামান। এই লোকের প্রতিটি টকশো শুনলে বুঝবেন এই লোকটি একটা চতুর, স্বার্থপর এবং কি বলবো যে আর কি কি উপাধি দেওয়া যায়, বয়স্ক লোক, আর বেশি খারাপ কিছু বলতে চাই না, কারণ তিনি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন। তো এই লোককে বিএনপি বহিষ্কার করেছে, তাকে জামাত টেনে নিয়েছে। আমি জামাতের কয়েকজন নেতার সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি, 3 জনকে ফোন দিয়েছি। একজন আমাকে বলেছিলেন যে আমাদের আরো চমক আছে। তার মানে হলো বিএনপি থেকে আরো দলছুট বা যারা মনোনয়ন পায়নি অনেকে জামাত টানতে পারেন, এমনটি হয়তো বা আভাস দিয়েছেন তিনি।
কিন্তু আমার প্রশ্ন হল, জামাতের মধ্যে যোগ্য নেতাদের অভাব আছে? যে আখতারুজ্জামানের মতো একজন ব্যক্তিকে, যিনি জামাতের কঠোর সমালোচক ছিলেন, যিনি বিএনপিটি পাত্তা পাননি বা বিএনপিটি বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত, তাকে দিয়ে জামাত উপকৃত হবে? আমি জানি না। এখন যদি প্রশ্নটা করা হয় যে তিনি আল্লাহর ভয়ে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, হতে পারে। হেদায়েত প্রাপ্ত হলে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি জামাতের জন্য আগামী দিন থ্রেট হতে পারে না, যিনি বিএনপির জন্য থ্রেট ছিলেন? জামাত তো একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল। এখানে প্রতিটা কর্মীকে মান তৈরি করে একটা জায়গায় আনা হয়, যে কারণে জামাতের ভেতরে কখনো দেখবেন যে একে অপরের মধ্যে দলাদলি নেই, পদবি নিয়ে কামড়াকামড়ি নাই, বিশৃঙ্খল কোনো সিস্টেম জামাতের মধ্যে বা শিবিরের মধ্যে পাবেন না। কখনো শুনবেন না যে আমাদের কোনো নেতা পদের জন্য তদবির করছে। লাইফে কোনোদিন একজনের নাম বলতে পারবেন না। যদি আজকে ডক্টর শফিকুর রহমান বলেন সারা বাংলাদেশ থেকে 1 ঘন্টা না, মাত্র 10 মিনিট সময় দিচ্ছে জামাত শিবিরের সকল পোশাক নামায় ফেলতে হবে, 10 মিনিট লাগবে না, 5 মিনিটের মধ্যে দেখবেন সারা ঢাকা বা পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া ফাঁকা হয়ে যাবে, একটা পোস্টার খুঁজে পাবেন না। কিন্তু বিএনপির মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও মারা গেছিলেন তার দলীয় কোন দল মিটাতে গিয়ে চিটাগং চট্টগ্রাম সার্কিট হাউসে। এই দলটা শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এই নিজেদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি অব্যাহত আছে। কারণ এই দলটি নিজেদের লোক দিয়ে সৃষ্টি হয়নি, বিভিন্ন দল থেকে ভাড়া করে লোক এনে তৈরি হয়েছে। তো এখন যে জায়গাটা তৈরি হয়েছে, বিএনপির বয়স তৈরি হয়েছে, তারেক রহমান এই মুহূর্তে বিভিন্ন দল থেকে আসা লোকগুলোকে সাইড করে রেখে নিজ দলে যাদেরকে তৈরি করেছেন, ছাত্র দল থেকে যারা উঠে এসছে, যুব দল থেকে তৈরি হয়ে এসছে, তাদেরকে এখন যোগ্য জায়গায় দিয়ে দলটাকে গোছাতে পারেন। কিন্তু এখনো দলটার মধ্যে বিতর্ক সৃষ্টি করছে সেই বিভিন্ন দল থেকে আসা হাইব্রিড লোকগুলো, যেমন ফজা পাগলা, মুজিব বাহিনীর লোক। তার প্রতিটি বক্তব্যের শেষে বিএনপির ধরেন 1 লক্ষ করে ভোট কমে, প্রতিদিন তার একটা বক্তব্যেই ভোট কমে। রমিন ফারহানা, তার বক্তব্যে ভোট কমে, 100% কমে। এটা বিএনপি বুঝতে পারছে না। তো জামাতকে নিয়ে যে কথাটি বলছিলাম, জামাতের এই বিষয়টিকে জামাতের মধ্যে বা জামাতের যারা শুভাকাঙ্ক্ষী তারা পজিটিভ অর্থে দেখছে না। পিনাকি ভট্টাচার্য, যিনি জামাতের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত, তিনিও কঠোর ভাষায় সমালোচনা করেছেন। যদি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকে ভিন্ন কথা, তিনি যে জামাতের জন্য থ্রেট হবেন না বা হুমকি হবেন না এর গ্যারান্টি কি? আর বিএনপির ফেলে দেওয়া জিনিস জামাত নিয়ে তাকে মূল্যবান বানাবে বা গলার মালা বানাবে, এটাকে জামাত হয়তো বা প্রকাশ্যে কিছু বলবে না, এটাকে জামাতের দেউলিয়াতের কোনো প্রমাণ হতে পারে। তবে চমক দেখাতে দেখাতে কখনো কখনো ভুল সিদ্ধান্ত আসতে পারে। উপমহাদেশ বলি বা পৃথিবী জুড়ে জামাত নামে যতগুলো সংগঠন আছে, কিংবা ভিন্ন নামে জামাতের আদর্শিক টাইপের যে রাজনৈতিক দলগুলো আছে, কোথায় দেখবেন তাদের উত্থান খুব কম, পতনের দিকে তারা যাচ্ছে। পুরো পৃথিবীর দিকে তাকান, পাকিস্তান জামাত, ভারতের জামাত, টিউনিসিয়ার কথা বলি, মিশরের ইখওয়ানুল মুসলিমিন বলি, তুরস্কের সাদাত পার্টি বলি, বাদার যারা যারা আছে, প্রত্যেকটি বিষয় ভালো করে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের জামাত এই মুহূর্তে খুব পজিটিভ অবস্থায় আছে। এবং তারা পাকিস্তানের জামাত সংসদ নির্বাচনে একটি আসনও পায়নি। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে জামাত বলা যায় বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে, বিএনপিকে টেক্কা দেবার চেষ্টা করছে। নিঃসন্দেহে এখানে জামাতের বর্তমান যারা দায়িত্বশীল আছে তাদের যোগ্যতাকে প্রশংসা করতে হবে, কিন্তু ভয় অন্য জায়গাটায়। কখনো কখনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুল এক্সপেরিমেন্টে ডিজাস্টার হতে পারে। যারা অখাদ্য তাদের অখাদ্যের কাতারে রাখা উচিত। কারণ এই শৃঙ্খলাপূর্ণ দলটির ভেতর থেকে যদি আখতারুজ্জামান বের হয়ে গিয়ে কোনো বেফাস কথা বলে, এটাকেই লুফে নেবে বিপরীত রাজনৈতিক দলগুলো। কারণ এই কাজগুলো আখতারুজ্জামান পূর্বে নিজ দলের বিরুদ্ধে করেছেন। আর যদি তিনি হেদায়েত প্রাপ্ত হন, সেটা ভিন্ন কথা, সেটা সামনের দিনগুলোতে বলা যাবে। তো যেভাবে হামলা করা হয়েছে তাতে তার অকুস্থলেই তার মৃত্যু হতে পারত, কিন্তু তিনি এখনো বেঁচে আছেন। এবং আমরা আশা করছি, পুরো দেশ তার জন্য আশা করছে এবং দোয়া করছে যে তিনি আবার ফিরে আসেন রাজনীতির ময়দানে। এই যুবনেতা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই ক্ষান্ত দিয়েছেন, অর্থাৎ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন হাজার হাজার ছাত্র জনতা, ছাত্র যুবক। তারা অনেকেই আর জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর তারা অনেকেই ক্ষান্ত দিয়েছেন। তারা যে যুদ্ধটি শুরু করেছিলেন, দেশ বদলাবার কিংবা নতুন বন্দোবস্তের যুদ্ধ, সেই যুদ্ধ অনেকেই আর করছেন না। তারা নিষ্ক্রিয় আছেন অনেকেই নানা কারণে। বাট শরীফ ওসমান হাদি একদিনের জন্য কিন্তু হাল ছাড়েননি। তিনি জুলাইকে ত্যাগ করেননি। তার বক্তৃতা বিবৃতিতে সে কথা সুস্পষ্ট। একটি মহল এরকম অভিযোগ করবার চেষ্টা করছেন যে তার বক্তব্যে আবেগের আতিশয্য লক্ষণীয় হতে পারে। বাট কি নিয়ে তার সে আবেগ? তার সে আবেগের মূলে আছে তার দেশপ্রেম। এটি সুস্পষ্ট তার বক্তব্য থেকে সবসময় কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে। আর তার সেই বক্তব্যে, যেটিকে আমরা ইনফ্লেমেটরি স্পিচ বলতে পারি, জ্বালাময়ী বক্তব্য, তার সেই স্পিচে নানা মহল অসন্তুষ্ট। আর এইটি স্বাভাবিক। পাশের দেশ আধিপত্যবাদী ভারত এরকম বক্তব্য বিবৃতিকে, যেখানে ভারতের মুখোশ উন্মোচন করছেন সার্বক্ষণিকভাবে হাদির মতো লোকেরা, এই বিষয়টিকে ভালোভাবে দেখবার কোনো কারণ নেই।
তো বাংলাদেশের অভ্যন্তরে যারা আছেন জুলাই অভ্যুত্থান বিরোধীরা, সেই অপশক্তি, জুলাই বিরোধী অপশক্তি, তাদেরও কোনো কারণ নেই হাদির মতো লোকদের বক্তব্য সহ্য করবার। এবং ইতিমধ্যে প্রিয় দর্শক আমরা জেনেছি হাদি কিন্তু বেশ কয়েকবার হুমকি পেয়েছেন, প্রাণনাশের হুমকি। হাদি একা নন, আরো যারা উচ্চকণ্ঠ জুলাই অভ্যুত্থানকে সফল করবার জন্য, বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করবার জন্য, ইনসাফ নিয়ে যারা কথা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেন, শেখ হাসিনার মতো দানবের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের মধ্যে অনেকেই গত কয়েক মাসে প্রাণনাশের হুমকি পেয়েছেন। এর মধ্যে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, আসাদুজ্জামান ফুয়াদ, তিনিও হুমকি পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ অসংখ্য হুমকি পেয়েছেন। আর গত কয়েকদিনে বেশ কয়েকবার হুমকি পেয়েছেন বিদেশি নাম্বার থেকে। সম্ভবত এই কলগুলো ভারত থেকে করা হয়। বিদেশি নাম্বার থেকে কল দিয়ে তাকে হুমকি দেওয়া হতো, প্রাণনাশের হুমকি। তো আমার ধারণা হাদি বিষয়টিকে সহজভাবে নিয়েছিলেন। ঠিক হয়নি এত সহজভাবে নেওয়া এই হুমকিগুলোকে। আর জুলাই যোদ্ধারা এবং বিশেষভাবে জুলাই যোদ্ধাদের মধ্যে নেতৃস্থানীয় উচ্চকণ্ঠ যারা, তারা যে এরকম হুমকি পাচ্ছেন, এই বিষয়টি কিন্তু সরকারের অজানা নয়। এখানে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে। হ্যাঁ, তারা হয়তো সরকারের কাছে নিরাপত্তা চাননি। আমরা যদিও জানি হাদি প্রাণনাশের হুমকির কারণে কোনো নিরাপত্তা সরকারের কাছে চাননি আনুষ্ঠানিকভাবে। না চাইলেও এটি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে হাদির মতো লোকদের নিরাপত্তা দেয়া। সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে। তো গতকাল বিজয়নগরে, ঢাকার বিজয়নগরে কালভার্ট এরিয়ায় ঘটনাটি ঘটেছে। হাদি রিকশায় করে যাচ্ছিলেন সম্ভবত জুম্মার নামাজের পর। আর সেখানে মোটরসাইকেল আরোহী দুই তরুণ হঠাৎ করে ছুটে এসে গুলি করে তাকে আবার মোটরসাইকেলে করে তারা পালিয়ে দেন। তো ইতিমধ্যে ডিএমপি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্ভাব্য হত্যা চেষ্টাকারীর ছবি প্রকাশ করেছেন এবং এটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে, প্রিয় দর্শক আপনারাও দেখেছেন। এবং এই ছবিতে থাকা ব্যক্তি সম্পর্কে বা ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়েছেন জনগণের কাছে, যে কারা এদের সম্পর্কে ভালো তথ্য দিতে পারবেন। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী 50 লক্ষ টাকা ঘোষণা করেছেন। সফলভাবে এই হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার করা যায় এমন তথ্য যিনি দিবেন বা দিতে পারবেন, তাকে বা তাদেরকে 50 লক্ষ টাকা দেওয়া হবে। এটি একটি ভালো মুভ আমি বলবো সরকারের পক্ষ থেকে। আর নানাভাবে চেষ্টা করছে। আমার কাছে মনে হয়েছে পুলিশ এই বিষয়টিতে আন্তরিক। পুলিশ চেষ্টা করছে হত্যা চেষ্টাকারীদের ধরতে, শনাক্ত করতে এবং গ্রেপ্তার করতে। রাজনৈতিক দলগুলো যথাযথ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার রাগ, উৎসাহ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন, চিকিৎসা থেকে শুরু করে সব রকমের সহযোগিতা। এবং আজ শনিবার 13 ডিসেম্বর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রধান কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একটি মিটিং করেন। হাদি যেই দলের মুখপত্র ইনকিলাব মঞ্চ, আর হাদি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে। তো ইনকিলাব মঞ্চের তত্ত্বাবধানে বা ইনকিলাব মঞ্চের পরিচালনায় একটি সর্বদলীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে 1-2 দিনের মধ্যে। তো সেই বিষয়ে কথা হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে। সেখানে বিএনপি, জামায়াত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং এই বিষয়ে কথা হয়েছে। সর্বদলীয় একটি সভা হবে, প্রতিবাদ সভা, এবং তারা পরবর্তী করণীয় ঠিক করবেন সেই সভায়। আর সেই সভার ব্যাপারেই কথা হয়েছে আজ শনিবার। আর আজই বিকেল 4টার দিকে আমরা জানতে পারলাম হাদির চিকিৎসারত যে মেডিকেল টিম আছে, যেহেতু হাদি এখন এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন, সেখানকার ডাক্তারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজের একজন অধ্যাপক ডক্টর জাফর ইকবাল আমাদের জানিয়েছেন যে হাদির কিডনি এখন ফাংশন করছে। তার অবস্থা অনেকটাই আগের চাইতে ভালো, বাট স্টিল তিনি সংকটজনক অবস্থায় আছেন। তো এটি একটি ভালো খবর। আর আমরা এমন ভালো খবরই আসলে শুনতে চাচ্ছিলাম হাদি সম্পর্কে। তো যেটি শুরুতেই বলছিলাম, হাদির অনেক বক্তব্য অনেকের পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বলে তাকে হত্যার চেষ্টা করা, তার জীবনকে থামিয়ে দেওয়া, এইটি ফেসিবাদী শক্তির কাজ। আর হাদির উপর হামলাকে কেন্দ্র করে নানামুখী রাজনীতি হচ্ছে দেশে, সেটি দুঃখজনক। এই পরিস্থিতিতে কোনো রাজনীতির প্রয়োজন নেই। প্রয়োজন হাদির সুস্থ হয়ে ওঠা, তার পাশে আমাদের দাঁড়ানো, তার জন্য প্রার্থনা করা এবং যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ানো। এখানে নোংরা রাজনীতি কোনো ভালো ফল বয়ে আনবে না, যদিও বরাবরই এমনটি হয়েছে। তো নানা মহল নানাভাবে বিষয়টিকে রং দেবার চেষ্টা করছে। যেমন কেউ কেউ বুঝে কিংবা না বুঝে সরাসরি বিএনপির উপর দায় চাপাবার চেষ্টা করছে যে বিএনপির নেতৃবৃন্দ এই কাজটি করছে। বিশেষভাবে মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত করা হয়েছে, কারণ একই আসন থেকে মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করছেন আসছে নির্বাচনে। তো মির্জা আব্বাসের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। মির্জা আব্বাস কোনো ক্লিন ইমেজের লোক না, সেটি আমরা জানি। কিন্তু আমি এই কথা বিশ্বাস করি না যে মির্জা আব্বাস লোক লাগিয়ে কিংবা গুন্ডা ভাড়া করে হাদিকে হত্যা করাবার চেষ্টা করেছেন। এটি
আমি মনে করি একটি অপ্রয়োজনীয় কল্পনা যারাই করছেন সেটি। এইটি করবার কোনো প্রয়োজন নেই, আর এইটি প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করবে, অপ্রয়োজনীয়। কেউ কেউ শিবির কর্মীদের কিংবা জামাত ইসলামের কর্মীদের দিকে ইঙ্গিত করছেন যে এটি জামায়াত শিবিরের কাজ। এইটিও বেশি কথা, অপ্রয়োজনীয় কথা এই মুহূর্তে। এরকম আনসাবস্টেন্সিয়েটেড কোনো কথা বলা অনুচিত, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। তো যেটি বলছিলাম যে এইভাবে অভিযোগ করতে থাকলে প্রকৃত ঘটনা ধামাচাপা পড়ে যাবে, আর সব দিক বিচার বিবেচনা করলে পূর্বাপর বিশ্লেষণে এই কথা সুস্পষ্ট হয়ে ওঠে এটি ফ্যাসিবাদী শক্তির কাজ। যারা জুলাই অভ্যুত্থানে পরাজিত হয়েছিলেন সেই পরাজিত শক্তির কাজ এটি বিএনপি কিংবা জামায়াত শিবিরের কাজ নয়। তাই এই বিষয়ে যারা অভিযোগ করছেন তাদের মধ্যে দায়িত্বশীল অনেককে দেখতে পাচ্ছি। তো এইটি আরো দুঃখজনক, কোনো দায়িত্বশীল কারো পক্ষে তথ্য প্রমাণ ছাড়া এরকম আনসাবস্টেন্সিয়েটেড অভিযোগ করা অগ্রহণযোগ্য। এটি বন্ধ করতে হবে, না হলে তদন্ত সঠিক পথে অগ্রসর হবে না এবং আমরা সঠিক তথ্যটি জানতে পারবো না কেন হাদির উপর আক্রমণ করা হয়েছিল এবং কারা করেছিলেন। আমরা সত্য ঘটনা উদ্ঘাটিত হোক, মানুষ সত্য জানতে পারুক এবং যারা অপরাধী এই জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনা হোক, এটি এখন গণদাবি, সারা দেশের মানুষের দাবি। এবং একই সঙ্গে হাদির জন্য আমার ব্যক্তিগত প্রার্থনা এবং আমাদের সকলের সহযোগিতা, সহমর্মিতা এবং শুভকামনা থাকলো। হাদি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, আবার ইনফ্লেমেটরি স্পিচ শুনতে পাবো হাদির মুখে আমরা। আর যার যতই অভিযোগ থাকুক হাদির বিরুদ্ধে, আমি শেষ কথাটি এপিসোড শেষ করার আগে বলতে চাচ্ছি, সবকিছুর মূলে দেখা গিয়েছে হাদি একজন দেশপ্রেমিক। এই কথায় কারো কোনো দ্বিমত থাকতে পারে না, থাকা উচিত নয় আসলে। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে আবার অন্য কোনো এপিসোডে।